দেবযানী চ্যাটার্জি অনার্স তৃতীয় বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্রী, সাথে একজন সনাতন ধর্মাবলম্বী যে ভালোবাসত তারই ডিপার্টমেন্টের এক মুসলিম যুবককে। তিনিই হচ্ছেন সাদমান হক। ভার্সিটি লাইফে দুজন দুজনকে ভালোবাসতেন, তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না, কিন্তু একমাত্র বাধা ছিল দুজনের ধর্ম। দুজনের মধ্যকার সম্পর্ক বেশ ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটে দুজন যখন চতুর্থ বর্ষে ওঠে। হুট করে একদিন দেবযানীর মা বাবা জেনে যায় দেবযানী কাউকে ভালোবাসে এবং সে একজন মুসলিম যুবক। তার থেকে অবাক করা বিষয়, সাদমান হককে ভালোবেসে দেবযানী তার ধর্ম ত্যাগ করে গোপনে মুসলিম ধর্ম গ্রহণ করে নিয়েছে এবং নাম পরিবর্তন করে আফসানা হক রেখেছেন। স্বাভাবিক যা হয়, দুজনের পরিবারে তাদের নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নিজে ধর্ম ত্যাগ করায় দেবযানী ওরফে আফসানাকে তার পরিবার অস্বীকার করে। অপরদিকে সাদমান হক কোনো সনাতন ধর্মাবলম্বীকে ভালোবেসেছে, সেটা তার পরিবার মেনে নিতে পারছে না। দুজন পরিবারের চাপ সহ্য করতে না পেরে একটা সময় সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। যেহেতু তাদের পরিবার মেনে নিচ্ছে না, আর কোনো অপশন নেই তাদের কাছে, তাদের ডিপার্টমেন্টের এক ক্লোজ ফ্রেন্ডের সাহায্যে ঢাকা ছেড়ে সুদূর কুমিল্লাতে পাড়ি জমায় দুজন। তাদের ফ্রেন্ড ছিল কুমিল্লাবাসী। কুমিল্লাতেই দুজন বিয়ে করেন। অতঃপর সংসার বেশ চলছিল তাদের ছোট সংসার। তাদের সুখের সংসার আরো সুখময় করতে বছর ঘুরতে আফসানা হকের কোল জুড়ে আসে ছোট আভা। বাবার দেয়া নাম আভা, মা ভালোবেসে রাখে অন্বেষা মেহেরে। ছোট আভাকে নিয়ে খুব ভালো দিন কাটছিল এই দম্পতি। কিন্তু কথায় আছে, সুখ একটা আপেক্ষিক বিষয়। সুখের সময় সর্বদা বহাল থাকে না। তেমনি সাদমান সাহেব ও আফসানা হকের সুখের সংসারে বাধা পড়ে। মাত্র 5 বছরের সংসার জীবন ত্যাগ করে আফসানা হক পানি জমায় অন্য দুনিয়াতে। হৃদরোগে মারা যান তিনি। আভার তখন 3.5 বছর বয়স। ছোট আভা, তার নিকট মা শব্দটা বোধগম্য ছিল না। আফসানা হক মৃত্যুর 4 মাস পরের ঘটনা। একদিন ঝড়ের রাতে সাদমান সাহেব তার অফিস শেষ হতেই বাসার উদ্দেশ্যে রওনা দেন। তিনি তখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন। বাসায় তার মা হারা ছোট মেয়েটা কাজের লোকের কাছে রেখে আসতে হতো। পালিয়ে এসে বিয়ে করার দরুন এত বছর কারোর সাথে যোগাযোগ না থাকায় ছোট্ট আভাকে দেখার মতো কেউ ছিল না। তিনিও দেখে রাখতে পারতেন না, কারণ চাকরি থাকবে না। চাকরি না থাকলে তিনি মেয়েকে খাওয়াবেন কি? তাই বুয়ার কাছে আভাকে রেখে অফিসে যেতেন তিনি। সেদিন ঝড়ের রাতে গাড়ি না পেয়ে হেঁটে আসায় মনস্থির করেন তিনি। কিছু দূর এগোতেই দেখলেন একজন মেয়ে এই ঝড়ের রাতে বাইরে একটা গাছের নিচে হাঁটুতে মাথা গুঁজে বসে আছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। বেশ ভেবে চিনতে সিদ্ধান্ত নেন মেয়েটার কাছে যাবেন এবং জিজ্ঞাসা করবেন, এত রাতে এমন ঝড় তুফানে একা একা বসে আছে কেন? তেমনটাই করেন। এই যে শুনছেন শুনছেন কয়েকবার ডাকাতেই মেয়েটার মাথা তুলে তাকায়। মেয়েটা ছিল নাতাশা। বলল, আমাকে ডাকছেন? জি। এই ঝড়ের রাতে এখানে কেন এভাবে বসে আছেন? যাওয়ার জায়গা নেই, তাই এই গাছতলায় আশ্রয় পেতেই বসা। জায়গা নেই কেন? আপনার মা বাবা কোথায়? মা নেই, বৃদ্ধ বাবা ছিল। 2 ঘন্টা আগে তিনিও রেখে পরপারে পাড়েই জমিয়েছেন। ঘরে ঢুকতে দিচ্ছেন না চাচা চাচিরা, তাই এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে। মেয়েটার কথা শুনে সাদমান হক বেশ চিন্তায় পড়েন। একে তো ঝড়ের রাত, তারপর ধবধবে ফর্সা এই অবলা নারী। রাস্তাঘাট ভালো না, যদি কোনো অঘটন ঘটে। তাই তিনি কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেন মেয়েটাকে তিনি আশ্রয় দেবেন। দ্বিধান্বিত মনে শুধালেন, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার স্ত্রী নেই, কিন্তু বছর 3 একটা মেয়ে আছে আর বুয়া। আপনি যদি চান তাহলে আমার মা মরা মেয়েটার সাথে থাকতে পারেন। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো রকম ক্ষতি করব না। ভয় পাবেন না। যাবেন আমার সাথে? নাতাশা যেন এই সুযোগের সন্ধানেই ছিল, তাই প্রস্তাবটা পেতে লুফে নেন। তার উদ্দেশ্য হাসিল হয়েছে, বাকিটাও আস্তে ধীরে হয়ে যাবে। তাই তিনি এক ডাকে রাজি হয়ে যান। অতঃপর তিনি মেয়েটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। যেতে যেতে মেয়েটার নাম জিজ্ঞাসা করতে বলে, আমি নাতাশা। তিনিও বলেন, আমি সাদমান হক। অতঃপর দুজন বাসায় পৌঁছেন। বাসায় যেতে দেখেন বুয়া আভাকে নিয়ে এখনো জেগে আছে। মেয়েকে জাগ্রত দেখে সাদমান হক মেয়ের সাথে কিছুক্ষণ হাসি মজা করেন। এর ফাঁকে নাতাশা ফ্রেশ হয়ে আফসানার একটা শাড়ি পরে। নাতাশার সাথে কোনো জামা কাপড় নেই। বাসায় বুয়া ব্যতীত আর কেউ নেই। অতিথিকে বুয়ার পোশাক দেওয়া উচিত নয় ভেবে সাদমান হক নাতাশাকে আফসানার পোশাক পরিধান করতে অনুমতি দেন। নাতাশা ফ্রেশ হয়ে রুমে আসতে তাকে দেখে সাদমান হক বিস্ময়ে হা হয়ে পড়েন। তখন অন্ধকারে তিনি মেয়েটাকে ভালো দেখেন। এখন লাইটের আলোয় দেখে ওনার জবাব বন্ধ হয়ে যায়। তা দেখে নাতাশা মিটমিট হাসে, কারণ সে সাদমান সাহেবের অবস্থা বুঝতে পেরেছে। সেও বুঝিয়েও নাতাশা চুপ রইল। তাকে দেখে সামনে থাকা ব্যক্তি কি রিয়াক্ট করে তা দেখতে চাই সে। নাতাশা দেখতে প্রায় আফসানার মতো ছিল। পুরো মিল না থাকলেও যেটুকু মিল রয়েছে তাতে নিঃসন্দেহে আফসানার কার্বন কপি বলা চলে। আপনাকে দেখতে হুবহু আফসানার মতো না লাগলেও
ওর মতো দেখাচ্ছে। আফসানা আমার স্ত্রী, সে 4 মাস আগে মৃত্যুবরণ করেছে। দেখতে ওর মতো, ওরই ড্রেসে সেম সেম লাগছে। জানেন, আজ যদি ও বেঁচে থাকতো, ওরই মতো কাউকে দেখতে পাওয়ার আনন্দে পাগলিটা ভীষণ খুশি হতো। অবশ্য আফসানার একটা বোন ছিল যে বিদেশে পড়াশোনা করে। আমি কখনো তাকে দেখিনি, নাম শুনেছিলাম, সুস্মিতা। জানি না এখন কি করছে, কিন্তু আপনি দেখতে ওর মতো হুবহু। বুঝতে পারছি না কিছু। কিভাবে কিভাবে সম্ভব? কারণ আমি সুস্মিতা জিজু। উপস, মাই ডিয়ার হবি। কথাটা মনে মনে বলে মুখে কিছু বলতে যাচ্ছিল নাতাশা হঠাৎই আভার ডাকে উপস্থিত দুজন ভরকে যায়। আফসানার মতো নাতাশা একই রকম হওয়ার সুবাদে আভা ভেবেছে তার মা এসেছে, তাই বিছানা ছেড়ে নাতাশাকে মা বলে ঝাপটে জড়িয়ে ধরে। আদু আদু কণ্ঠে বলে, তুমি কোথায় ছিলে মা? জানো, বাবা বলে তুমি আকাশের তারা হয়ে গেত। আমাতে আদর কেন তরনি? আমি বেতন কেঁদেতি, মাল দাবা না বলো। আভার সেই আদুরে ডাকে সুস্মিত ওরফে নাতাশা সেদিন আভাকে জড়িয়ে কাঁদে ফেসু। সেদিনই তাকে শেষ দেখাটাও দেখতে পারেনি সে। এই একটা স্মৃতি রয়েছে তার কাছে, আভা। আভাকে কখনো মার অভাব বুঝতে দেবে না নাতাশা মনে মনে পণ করে। এদিকে আভার এমন কথায় সাদমান হক কিচ্ছু বলেনি। মেয়েটারই বা কি দোষ? নাতাশা দেখতে আফসানার মতো, তাই মা ডেকেছে। ওনার যদি সমস্যা না হয় আমিও কিছু বলবো না, এতে যদি মেয়েটা একটু শান্তি পায়। নাতাশার কান্না দেখে সাদমান হক ভাবছেন হয়তো নাতাশা তার বাবার কথা মনে করে কাঁদছে, কিন্তু নাতাশা জানে সে কেন কাঁদছে। দেবযানী ছিল নাতাশার বোন, বন্ধু সব। দেবযানী ও সুস্মিতা ওরফে নাতাশাই ছিল তাদের বংশের দুমাত্র সন্তান। তার বাবার কোনো ভাই বা বোন নেই, তাদেরও কোনো ভাই নেই। দেবযানী সুস্মিতা ছিল একে অপরের জন্য। বয়সের দিক থেকে দু বোন, মাত্র 2 বছরের ডিফারেন্স ছিল। দেবযানী যখন পালিয়ে আসে সে তখন অনার্স 4র্থ বর্ষের ছাত্রী, আর সুস্মিতা অনার্স 1ম বর্ষের ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী। দেবযানী আর সাদমান হক যে একে অপরকে ভালোবাসে তা শুধু সুস্মিতাই জানত। ওর বুদ্ধিতে দেবযানী মুসলিম হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসে। দেবযানী বেঁচে থাকাকালীন দু বোনে রোজ কথা হতো, কিন্তু সাদমান হক কিচ্ছু জানতেন না। দেবযানী তখন 8 মাসের প্রেগনেন্ট। এদিকে সুস্মিতার অনার্সে 1ম বর্ষের ফাইনাল পরীক্ষা কিছুদিন পরে। তাই প্ল্যান ছিল পরীক্ষা শেষে সুস্মিতা দেশে এসে বাবু ও জিজু দুজনের সাথে সরাসরি পরিচিত হবে। আবার জন্ম হলো। সুস্মিতার পরীক্ষা শেষ। প্ল্যান ছিল সুস্মিতা 3 দিন আগে দেশে ফিরে আসবে। 3 দিন দিদির বাসায় বোনঝি জিজুর সাথে সময় কাটাবে। 3 দিন শেষ হতে এয়ারপোর্টে আগে আগে চলে যাবে। অতঃপর সেখান থেকে মা বাবার সাথে বাসায় যাবে, যেন কেউ আসল সত্যিটা জানতে না পারে। কিন্তু কোনো এক অগত্যা কারণে সুস্মিতা সেদিন আসেনি। ফোন করে শুধু এতটুকু জানিয়েছিল সে দেশে যাচ্ছে না। ভার্সিটি থেকে ছুটি মেলেনি, একেবারে অনার্স কমপ্লিট করে দেশে যাবে। 3 বছর পর সুস্মিতার অনার্স কমপ্লিট। আভাও ততদিনে বড় হয়েছে। সে ফোন করে জানাই দেশে আসছে। সবকিছু কমপ্লিট। তখনই দেবযানীর হৃদরোগ ধরা পড়ে। বোনকে বাঁচাতে গোপনে সুস্মিতা যতটুকু পেরেছে করেছে, তবুও বাঁচাতে পারেনি। মরে যাবার আগের দিন সন্ধ্যায়, দিদি তুই চিন্তা করিস না, তুই একদম ঠিক হয়ে যাবি। দেখ, তোর রোগটা তেমন সিরিয়াস নয়, দেখবি ঠিক হয়ে যাবি। আস্থা রাখ। না রে সুমি, মনে হচ্ছে না ঠিক হবে। আচ্ছা, সেসব এখন বাদ দে। তোকে কিছু বলার ছিল, বলবো? কথা দে, আমার কথাগুলো রাখবি। বল দিদি, আমি তোর সব কথা শুনবো, কথা দিলাম। তুই তো আমার আর ওর ব্যাপারে সবই জানিস। আমার যেমন সব থেকেও তুই ব্যতীত আর কেউই নেই, তেমন ওরও আমি আর আভা ব্যতীত আর কেউই নেই। পালিয়ে আসায় আমার জন্য ওর পরিবার ওকে ত্যায্য করেছে। আমার যদি কিছু হয়ে যায়, তুই ওদের দুজনের খেয়াল রাখবি, কথা দে। আভা তো ছোট, ও আমি কি বুঝবে না। মাই শুধু করতে পারে, আর আদো আদো কথা বলতে পারে। ওকে তুই ভালোবাসিস বোন, মার অভাব বুঝতে দিবি না কোনোদিন। সাদমানকে বিয়ে করে তুই ওর মা হবি। কথাটা কর্ণপাত হতে সুস্মিতা কিংকর্তব্য বিমূঢ়। তার দিদি এসব কি বলছে? মাথা খারাপ হয়ে গিয়েছে? সুস্মিতা কিছু বলতে যাচ্ছিল, দেবযানী ওকে থামিয়ে দেয়। আমি জানি তুই বিদেশে থেকেছিস, তোর রুচিবোধ আলাদা, কিন্তু বিশ্বাস কর, সাদমান অনেক ভালো। এখনো আমার জামাই বেশ সুন্দর আছে, তোর পছন্দ হবেই হবে। ফলে এ কথাটা তিনি হাসি দিয়ে বললেন। পুনরায় বলতে লাগলেন, দেখ বোন, আমার যদি কিছু হয়ে যায় তাহলে সাদমান কখনো বিয়ে করবে না। আমি জানি আভাকে একা লালন পালন করবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই আমার মেয়েটা মায়ের ভালোবাসা পাক, আর তুই সেই মা হ। আভার কারণে সাদমান যদি কখনো বিয়ে করতে চায়ও, তাহলে যে মেয়ে ওর বউ হয়ে আসবে, ও যদি আমার মেয়েকে ভালো না বাসে, সৎ মায়ের মতো ট্রিট করে, তখন আমার মেয়েটা কি হবে তুই ভাব। দোহাই লাগে বোন, তুই না করিস না, রাজি হয়ে যা।
দেবযানীর কথা শুনে সুস্মিতা কিছুক্ষণ ভাবে, বোনের দিকে তাকিয়ে রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা দিদি, আমি রাজি। ধন্যবাদ বোন, বড় জোর বাঁচালে। আমি এখন মরেও শান্তি পাবো। একটা কথা, বিদেশ থেকে দেশে ফেরার পর কুমিল্লা আসলে সাদমানের খোঁজ পাবি। সাদমান একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ওকে বিয়ে করার আগে তুই মুসলমান হোস, না হলে ও কখনো বিয়ে করবে না। বিয়ে হবার পর ওকে তুই সব সত্যি বলবি। আমি আজকে যা যা বললাম এগুলো কথা বিয়ের দিন রাতেই তুই ওকে বলবি। আর আবার মায়ের জায়গায় তোর নাম লেখাবি। স্কুল, কলেজ, সার্টিফিকেট যে কোনো জায়গায় মায়ের নামে আফসানা হকের পরিবর্তে নাতাশা হক দিবি। যদি কখনো আভা কারো কাছ থেকে জানতে পারে তুই ওর আসল মানুষ, আমি ওর মা, তাহলে সেদিন তোর যদি সত্যিটা বলতে ইচ্ছে করে তাহলে তুই বলতে পারিস। আরও কিছুক্ষণ কথা হয় দু বোনের মাঝে। ফোন রাখতে সুস্মিত তার বর্তমান পরিস্থিতির কথা ভেবে কিছুটা চিন্তিত হয়। দিদির কথা রাখতে রাজি হয়ে গেলাম, কিন্তু পরক্ষণে দিদির আর আভার কথা ভাবতে রাজি হয়ে যায়। বিয়ে সংসার তেমনিতেও একদিন হতো, এখন না হয় একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ক্ষতি কি? হোক না দিদি, যা চাইছে তা। আমি দেশে যাব, মুসলিম হব, আভার দায়িত্বও নেব, এমনকি সাদমান সাহেবকেও বিয়ে করব। কথাগুলো বলে সুস্মিতা একটা দম ফেলে। কয়েক মাস পর দেশে যাবে মনস্থির করে সে, কিন্তু বিধাতার লিখন খণ্ডাতে কি পারে। পরবর্তী দিনই দেবযানী ওরফে আফসানা পৃথিবীর মায়া ত্যাগ করে। তার শেষকৃত্য হয়ে যায়। তখনও দেবযানী মরে যাওয়ার খবর সুস্মিতা জানত না। জানার কোনো উপায় ছিল না। সাদমান হকের সাথে তার কথাবার্তা নেই। দুবোন লুকিয়ে কথা বলতো, তাই জানতে পারেনি। এদিকে সুস্মিতা এক সপ্তাহ যাবৎ দিদিকে ফোন করেছে, কিন্তু বারবারই তার নট রিচেবল দেখায়। তাতেও সে ভয় পেয়ে যায়। খারাপ কিছু হয়নি তো ভাবতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত টিকিট কেটে দেশে আসে। ঢাকা থেকে গোপনে কুমিল্লা এসে জানতে পারে তার ভাবনাই সত্যি, তার দিদি আর বেঁচে নেই। দিদির শোকে মাস তিনেক সে ডিপ্রেশনে ভোগে। মা বাবাকেও সত্যিটা বলতে পারছে না। এই বয়সে এত বড় ধাক্কা ওনারা সহ্য করতে পারবে না ভেবে সুস্মিতা বুকে পাথর চেপে এত বড় সত্যিটা তাদের থেকে লুকিয়ে যায়। অন্যদিকে দেবযানীর মা বাবা জানেন ওনার মেয়ে সুখে সংসার করছে। নিজেকে সম্পূর্ণ সুস্থ করার সিদ্ধান্ত নেয় সুস্মিতা। দিদিকে দেয়া তার কথা রাখতে হবে। আভা ও সাদমান হকের দায়িত্ব এবার তাকে নিতে হবে। তাই সে মুসলিম হয়ে যায়। উপায় না পেয়ে মা বাবাকে সবটা জানায় সে। সন্তান হারানোর ব্যথা দুজনেই ব্যথিত হন, এবং কি বড় মেয়ের কথা রাখতে ওনারা সুস্মিতাকে মুসলিম হতে অনুমতি দেন এবং সাদমান সাহেবকে বিয়ে করাতেও অনুমতি দেন। অনন্তর সুস্মিতা চলে আসে কুমিল্লায়। কিভাবে দিদির বাসায় যাবে সেই প্ল্যান করে। প্ল্যান মাথায় আসতেই প্ল্যান মোতাবেক কাজ করে। অবশেষে সে সফল হয়। আজ সে তার দিদির সংসারে। মাঝখানে কেটে যায় 2 মাস। আভা সুস্মিতা ওরফে নাতাশাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সারাক্ষণ মা মা তার মুখে বিরাজিত। সাদমান হকও আস্তে আস্তে নাতাশার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেন। সুস্মিতা রাজি হয়, কারণ এটার জন্য যে তার এত কিছু করা। অবশেষে দুজনের বিয়ে হয়। বিয়ে রাতে দেবযানীর বলা প্রতিটা কথা সুস্মিতা তার সদ্য বিয়ে করা স্বামী যে একটা সময় তার দিদির স্বামী ছিল তার সব খুলে বলে। সবটা শুনতে সুস্মিতা নেই সাদমান হকও কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। এত কিছু হয়ে গেল অথচ তিনি কিছুই জানতেন না বা বুঝতে পারেননি। সেই থেকে তাদের দাম্পত্য জীবন শুরু। তারপর নীরা, তুবা, মীরা একে একে জন্মগ্রহণ করে। আবার নিবন্ধন হতে শুরু করে স্কুল কলেজে। মাতার নাম দেবযানী ওরফে আফসানা হকের পরিবর্তে নাতাশা হক ব্যবহৃত হয়, যা মরার পরেও থাকবে। বর্তমানে আভা নাতাশা হককে জড়িয়ে ধরে মা মা বলে কেঁদেই যাচ্ছে। নাতাশা হকও কাছে। সাদমান হক নিজের দিকে তাকিয়ে আছে। 8 দিনের মনের অবস্থা কি তা বোধগম্য হলো না। আভা তার মাকে বলল, দেবযানী বা আফসানা হককে আমি চিনি না, জানিও না। আমি সত্যি আমার জন্মদাত্রী সে জননী কিনা সেটাও আমি জানি না। আমি শুধু এইটুকু জানি নাতাশা হক আমার মা, আমার জন্মদাত্রী। ছোট থেকে দেখে তোমাকে মা ডেকে আসছি। তোমার ছোঁয়া আমার রন্ধ্রে রন্ধ্রে, তোমার শরীরের গন্ধ আমার পুরো শরীরে। তোমাকে আমি কেন ভালোবাসবো না মা? তুমি আমার মা। আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল মা। তুমি ভাবলে কিভাবে আমি তোমায় ভুল বুঝবো? নাতাশার চোখে খুশির ঝিলিক, মুখে তৃপ্তির হাসি। আচ্ছা হয়েছে পাগলি মেয়ে, আর কাঁদতে হবে না। তুই না অসুস্থ, রেস্ট নে কিছুক্ষণ। আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। 8 দিন বাবা, তুমি কিছু বলবে না? পুরোটা সময় 8 দিন একটা ঘোরের মধ্যে ছিল। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে তার কল্পনার বাইরে। কি কপাল আমার! মা বাবারও লাভ ম্যারেজ, শ্বশুর শাশুড়িরও লাভ ম্যারেজ, শেষমেশ আমিও করেছি লাভ ম্যারেজ। সাংঘাতিক কথাবার্তা। মনে হচ্ছে ব্যাপারটা জিনগত দোষ। ভবিষ্যৎ প্রজন্ম কি করে সেটাই দেখার বাকি। বলল, না মা, আমার কিছু বলার নেই। আবার খুশি আমার খুশি, আর আপনি যা করেছেন তাই বা কজন করে।
আপনার প্রতি আমার সম্মান দ্বিগুণ হলো মা। আচ্ছা, আপনারা কেবিনেই থাকুন, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আবাকে কখন রিলিজ দিবেন সেটা জানা প্রয়োজন। আচ্ছা যাও বাবা, আমরা এখানেই আছি। শাশুড়ির আদেশে আরদিন কেবিন হতে প্রস্থান করে। দ্বিপ্রহর আভাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। নাতাশা হক, সাদমান হক আভাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসে। আরদিন অফিসে। তার পক্ষে আভাকে হসপিটাল থেকে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব না। মা বাবা যখন সবকিছুতে রয়েছেন, সে নিশ্চিন্তে তার কর্ম সম্পাদন করতে পারবে। তারপর বেশ ছুটি কাটিয়ে ফেলেছে সে। পুরো 1 বছরে তার জন্য বরাদ্দকৃত ছুটি বিগত 1 মাসে শেষ করে ফেলেছে। ভাগ্যিস ডিপার্টমেন্টে তার দায়িত্ববোধে প্রখরতা বেশ গুণগান ছিল। বিগত বছরগুলোতে সে তেমন ছুটি নেয়নি, তাই ডিপার্টমেন্ট থেকে সুবিধাটা পেতে সমস্যা হয়নি। মোনার কেসটা নিয়ে সে বেশ চিন্তিত। যত দ্রুত সম্ভব কেসটা সমাধান করতে হবে, না হয় জনগণকে থামানো মুশকিল হয়ে যাবে। মিসেস চৌধুরী ওনার বাবার বাসায় রয়ে গিয়েছেন। একদিকেই ছোট ভাইয়ের এত বড় বিপদ, অপরদিকে পুত্রবধূ অসুস্থতা। কোন দিকে যাবেন তিনি দ্বিধাগ্রস্ত। আভা যখন নিধিরের মুখে সবটা শুনতেই পায়, তখন সে নিজেই ফোন করে শাশুড়িকে আশ্বস্ত করে। বলে, মা আপনি চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার সাথে মা, বাবা, নীরা, ভাইয়া তো আছেন। তার চেয়েও বড় কথা উনি আছেন। আপনি জানেন উনি থাকলে আমার কোনো রকম অসুবিধা হবে না। আপনি কুলখানি আগ পর্যন্ত মামাদের বাসায় থাকুন। ঠিক আছে মা। মা, তুমি চাইলে 2 দিনের জন্য তোমার বাবার বাসায় থাকতে পারো। বুঝতে পারছি কথাটা যথাযথ নয়, কিন্তু তুমি যে অসুস্থ, তোমার প্রপার যত্নের প্রয়োজন। না মা, আমি বাড়িতেই থাকবো। বাবা, ভাইয়া ওনার খেয়াল রাখবে কে? আপনি চিন্তা করবেন না, নীরা থাকবে আমার সাথে। আর মা প্রতিদিন আসবেন বলেছেন। বাঁচালে মা, বুঝতেই পারছো ভাইটার কেউ নেই। তোমার মামি শাশুড়ি গত হয়েছে 7 বছর হলো। মোনাটা ছিল ওকে হারিয়ে ফেলে ভাইটা পুরো ভেঙে পড়েছে। ওর পাশে এখন কারো থাকা দরকার। আমাকে টেনশন মুক্ত করলে। আচ্ছা, ভালো থেকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে চলে যাব। নিজের এবং সকলের খেয়াল রেখো। রাখছি মা। জি মা। আভারা বাসায় পৌঁছাতে দেখে নিধির, মীরা, আফি, তুবা মিলে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাকে আসতে দেখে সকলেই তার যত্ন আত্তি করতে উঠে পড়ে। বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে গল্প মজা করে আভা রুমে চলে যায়। নাতাশা হক মেয়েকে বিছানায় শুয়ে তিনি ফ্রেশ হয়ে আভার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসেন। যতটা সম্ভব মেয়ের খেয়াল রাখছেন, বিন্দু মাত্র ত্রুটি রাখেননি তিনি। মেয়েকে স্যুপ খাইয়ে উঠতে যাবেন, ওনার ফোনে একটা কল আসে। ফোন কলটা ওনার জন্য অত্যন্ত জরুরি সত্ত্বেও ওনার চোখে মুখে অপ্রসন্ন ভাবটা দৃশ্যমান। মেয়েকে সময় দিচ্ছে, এখন কেন ফোন করবে? অনিচ্ছা সত্ত্বেও তিনি সাইডে গিয়ে ফোনটা রিসিভ করেন। ফোন কানে নিতে ওপাশ থেকে যা শুনেন তাতে তার ওনার রাগ দ্বিগুণ হয়। বেশ উচ্চ স্বরে কি শব্দটা মুখ দিয়ে বেরিয়ে আসে। মার উচ্চ বাক্য শুনতে পেয়ে আভা ভেতর থেকে প্রশ্ন করে, কি হয়েছে মা? কিছু না মা, তুমি রেস্ট নাও, এখনই আসছি আমি। পুনরায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিটাকে কিছুক্ষণ বকাঝকা করে। বলেন, যাই হয়ে থাকুক, আমি কিছু শুনতে চাই না। যেটা হওয়ার কথা ছিল সেটা হবেই। যে কোনো উপায়ে কাজটা হওয়া চাই, সেটাও কোনো ঝামেলাবিহীন। দরকার হয় নির্দিষ্ট সময়ে 2 দিন আগেই করবে, তাও কাজটা হওয়া চাই। না হয় সকলকেই ডুবতে হবে। রাখো। আর হ্যাঁ, কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। সময় হলে আমি নিজেই ফোন করব। রাখছি। কল কেটেই তিনি রুমে যেতে দেখেন আভা ফোন হাতে শুয়ে আছে। তিনি মেয়েকে জিজ্ঞাসা করেন, আভা, 8 দিন তোকে কিছু বলেছে? কি ব্যাপারে মা? না মানে এ মাসে ওর কোনো মিশন আছে বা কোথাও যাবে সেরকম কিছু বলেছে? কই না তো। কেন, কিছু হয়েছে? আবার কি ওনার কোনো মিশন আছে? আমাদের না না জানিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছেন না তো উনি? সেটা তো আমি জানি না। তুই এক কাজ কর, তুই 8 দিন বাবাকে ফোন করে জিজ্ঞাসা কর এ মাসে কোনো মিশন আছে কিনা। মার কথাই আভা ফোন করতে যাচ্ছি, হঠাৎ কিছু মনে পড়তে বলল, না মা, এখন ওনাকে ফোন করা যাবে না। ডিউটিতে ফোন করতে নিষেধ করেছিলেন। ও আচ্ছা, তুই এখন একটু ঘুমাতে চেষ্টা কর, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি। না, তুমি আমার পাশে শুয়ে পড়ো, তোমাকে জড়িয়ে ঘুমাই আমি। শ্যাম, কিছু পেলে? না স্যার, সিসিটিভি ফুটেজ চেক করছিলাম। আশ্চর্য বিষয়, রাত 2টা থেকে 2:40 এই সময়ে কোনো ফুটেজ নেই। মনে হচ্ছে খুনি জানতো সিসিটিভি ক্যামেরার কথা, তাই আগে থেকে সব প্ল্যান করেই মোনা ম্যামকে কিডন্যাপ করেছেন খুনি খুবই চালাক স্যার। ফরেন্সিক ল্যাবরেটরি থেকে ফয়সাল জানিয়েছেন
বডিতে কোনো রকমের আঙ্গুলের ছাপ পায়নি সে। খুনিকে ধরার মতো কোনো ক্লু পাচ্ছে না স্যার। নিখুঁত খুন যাকে বলে। খুনি যতই চালাক হোক না কেন সিয়াম, সে কোনো না কোনো ভুল নিশ্চিত করবে, আর সেটাই খুঁজে বের করতে হবে আমাদের। বুঝতে পারছি না কিভাবে কি করব। চলো আরও একবার মোনার বডিটাকে দেখে আসি, তারপর যেখানে ওর বাড়িটা পাওয়া গেছিল সেই পরিত্যক্ত বাড়িটিতেও যাব। স্যার, কাল আমরা প্রাথমিক চেক করেছিলাম, আজ ফয়সাল পুনরায় চেক করেছে। তারপরও কি কিছু পাওয়া যাবে? আমার মনে হচ্ছে না কিছু পাবো। সেটা আমি জানি সিয়াম, তারপরও দেখতে ক্ষতি কি? জি স্যার, চলুন। ফয়সাল, আমাদের আরও একবার বোনার বডিটাকে দেখাও তো। বুঝতে পারছি, তবু চলো একবার দেখে আসি। তিনজন সভা ঘরে প্রবেশ করে। ফয়সাল মুনার বডিটাকে তাদের সামনে প্রদর্শন করে। আর দিন এক ধ্যানে মুনার বডিটার দিকে তাকিয়েছে। একদিনের কার্যান্তরে বডি কিছুটা ফুলে উঠেছে। সিয়াম বলেছিল মুনার ডান হাতটার কথা। সে ঝুঁকে মুনার ডান হাতটা উঠাতে যাবে, কিছু একটার কড়া সুবাস তার নাকে বাড়ি খায়। আরেকটু ঝুঁকে বুঝতে পারে মুনার কাপড় থেকে একটা পারফিউমের স্মেল আসছে। হঠাৎ মনে পড়ে কালি পারফিউমের গন্ধটা সে পেয়েছিল মুনার বডি চেক করার সময়। তার থেকে বিস্ময়কর একই পারফিউমের স্মেল আজ সকালে হসপিটালেও পেয়েছে সে। ভুল ভেবে আর দিন বার কয়েক মুনার কাপড়ের স্মেলটা শুকে। সে বুঝতেও পারছে না এটা কিভাবে সম্ভব। দুজন ব্যক্তি একই পারফিউম কিভাবে ইউজ করতে পারে। সে ডান পাশ হতে ঘুরে বাম পাশে গিয়ে দাঁড়ায়। পুনরায় মুনার বাম হাতের জামার হাতের অংশটা শুকে। এই পারফিউমটা আলাদা। ডান হাতের পারফিউমের স্মেল আর বাম হাতের পারফিউমের স্মেল দুটো সম্পূর্ণ আলাদা। আবার ডান হাতের পারফিউম স্মেলটার সাথে তারই পরিচিত এক আপনজনের পারফিউমের স্মেলের সাথে হুবহু মিল রয়েছে। সেটা কিভাবে সম্ভব? মানুষটাকে সন্দেহ করতে তার বিধছে। মুনার সাথেই বা কিভাবে কি সে বুঝতে পারছে না। ব্যাপারটা বেশ গোলেমেলে লাগছে তার কাছে। এদিকে তার এমন কাজে কিছুই বুঝতে পারছে না উপস্থিত বাকি দুজন। সিয়াম বলল, কি খুঁজছেন স্যার? ফয়সাল, একটা কেচি দাও। পরে বলছি, কেচি দাও। ফয়সাল টেবিল হতে কেজিটা এগিয়ে দিতে আর দিনের সেটা হাতে বাড়িয়ে নেয়। খুব সন্তর্পণে মুনার জামার দুটো হাতার অংশ সে কেটে নেয়। কোনটা কোন হাতে চিহ্নিত করে। দুটো জামার অংশ একটা পলিতে ভরে সিয়ামকে বলে, চলো সিয়াম, মামাদের বাসায় যেতে হবে। কিন্তু কেন স্যার? আমি যে কিছু বুঝতে পারছি না। পরে বলছি। আর ফয়সাল, তুমি থাকো, পরে দেখা হবে। আর দিন বেরিয়ে যেতে যেতে বলল, আগে সবটা পরিষ্কার হোক, দেন এসে বলছি। ততক্ষণে তুমি তোমার কাজ চালিয়ে যাও। শেখ ভিলা। মামা, আমি মোনার রুমে একবার যেতে চাচ্ছি, কিছু দরকার ছিল। কেন? আর দিন তুই কি করবি ওর রুমে? আমার একটা ঘড়ি এনেছিল মোনা, সেটাই নিতে এসেছিলাম। তুমি প্লিজ প্রশ্ন করো না, ওর রুমের চাবিটা দাও, আমি কিছুক্ষণের মাঝেই চলে আসবো। কিন্তু অফিসার বারণ করেছে ওর রুমে প্রবেশ করতে। পুনরায় ইনভেস্টিগেশন করার জন্য ওনারা আবার আসবেন। ততক্ষণ পর্যন্ত যাওয়ার নিষেধ। আর দিন ভয় নেই, আমি কিছুই করব না, চাবিটা দাও। অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে তিনি পকেট থেকে চাবিটা বের করে আরদিনের হাতে তুলে দেন। চাবি হাতে আরদিন এগিয়ে যায় রুমের উদ্দেশ্যে। চাবি ঘুরিয়ে রুম আনলক করে সে রুমে প্রবেশ করে। জানলার কাছে গিয়ে থাই গ্লাসটা ওপেন করতে জানলা দিয়ে রুমে প্রবেশ করে সিয়াম। শব্দবিহীন ইশারায় সিয়ামকে হাতে গ্লাভস। আরদিন মুনা ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। সবগুলো পারফিউম একে একে চেক করে। মাত্র দুটো পারফিউম মেলে, বাকিগুলো আলাদা। মুনা ইউজ করে ফেরারি রেড পারফিউম, যেটা হচ্ছে ইতালির ব্র্যান্ড। এদিকে আরদিন যেটা পেয়েছে সেটা ভার্সেস ইরস ইটিপি, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ পারফিউম, ব্র্যান্ড লন্ডন। দুটো পারফিউমই ব্যক্তিভেদে ভিন্ন। একটা ম্যান, অপরটা ওমেন্সের জন্য। তার জন্য সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। সিয়াম পুরোটা রুম দুবার চক্কর দিয়েও কোথাও কিছু পায়নি। তার এখন উস্কো খুস্কো লাগছে। না স্যার তাকে কিছু বলছে, না সে নিজে কিছু খুঁজেই পাচ্ছে না। বেশ বিরক্ত হয়ে আলমারিতে পাঁচ মারতে যাবে, হঠাৎ তার চোখ যায় আলমারির একদম শেষ কোণে। সেটাই কিছু একটা ঝলমল করছে। নিচে ঝুঁকে সেটা কি বের করতে চেষ্টা করে, কিন্তু আলমারির কোণটা একদম চিপা বিধায় বের করতে পারছিল না। আরদিনকে ক্ষীণ সুরে স্যার বলে ডেকে উঠে। সিয়ামের ডাকে আরদিন পিছু ফিরতে এসে বলে, স্যার, লাঠি জাতীয় কিছু একটা থাকলে আমাকে একটু দিন। আলমারির কোণে কিছু একটা আছে, এটা কেমন ঝিলিক দিচ্ছে। সিয়ামের কথা মতো আরদিন এগিয়ে আসে, দেখে সত্যিই কিছু একটা আছে, কিন্তু সেটা সেখান থেকে বের করবে কিভাবে? রুমে কোনো লাঠি জাতীয় কিছুই নেই।
পুরো রুমে একবার নজর বোলাই আরতি। কিছু না পেয়ে তার চোখ যায় পর্দার হ্যান্ডেলগুলোর দিকে। মাথায় বুদ্ধি আসতে ড্রেসিং টেবিলে বসে সাজসজ্জা করার ছোট টি টেবিলটা এনে তাতে উঠে দাঁড়ায় সে। অতঃপর জানলার উপরে পর্দা সহ হ্যান্ডেলটা খুলে নিচে নেমে পর্দার কাপড়গুলো একপাশে রেখে হ্যান্ডেলটা দিয়ে ইজিলি আলমারির কোণ হতে জিনিসটা বের করে নিয়ে আসে। হাতে নিতে দেখে সেটা একটা পাথরের সোনার আংটি। আংটি খেয়াল করতে বুঝতে পারে এটা কোনো পুরুষের হাতের আংটি। মেয়েরা সাধারণত এসব আংটি পরে না। আর দিন যতদূর জানে মুনা কখনো আঙ্গুলে রিং ইউজ করেনি। তাহলে এটা কার? মামার নয়তো? আংটি হাতে দুজন উঠে দাঁড়ায়। পুরো রুমটা পূর্বে যেমন ছিল তেমনই পরিপাটি করে ফেলে। সিয়াম জানলা দিয়ে যেভাবে এসেছিল ঠিক তেমনই ফিরে যায়। আর দিন রুম লক করে বেরিয়ে আসে। মামাকে চাবিটা দিয়ে ফিরে আসতে ভাবলো আংটিটা মামার কিনা জিজ্ঞেস করে নেওয়া ভালো হবে। যদি মামার না হয় তাহলে আংটিটা যে খুনির তাতে কোনো রকমের সন্দেহ থাকবে না। যে ভাবার সেই কাজ। বলল, মামা, এই আংটিটা কি তোমার, বা জানো এটা কার হতে পারে? দেখি কোন আংটি। আর দিন আংটিটা ওনার সম্মুখে তুলে ধরতে উনি চমকে ওঠেন। আংটিটা তিনি খুব ভালো করেছেন। এত বছর যাবৎ দেখে আসছে, না চিনে কিভাবে, কিন্তু এটা কিভাবে আর দিন পেল? আর ওনার আংটি বা মুনার রুমে কেন? তার মানে উনি কি মুনাকে? কথাটা মনে হতে ওনার চোখে মুখে হিংস্রতার আবির্ভাব ঘটল। আর দিন তাকিয়ে রইল তার মামার দিকে। মামার রাগান্বিত মুখটা দেখে যার বুঝার সে বুঝিয়ে যায়। বললে না মামা এটা কার, বা চিনো কিনা? না, চিনি না। আমি তো এমন আংটি কখনো পরিনি। এটা কোথায় পেয়েছিস তুই? মুনার রুম থেকে। যেহেতু তুমি বলছো এটা তোমার নয়, তাহলে নিশ্চিত খুনির হবে। আমি বরং এটা নিয়ে যাই, এসআই স্যারকে দিব, যদি ইনভেস্টিগেশনের কোনো কাজে আসে। কথাটা বলে আর দিন যেতে উদ্বেগ হচ্ছিল, মিনহাজুল শেখ তাকে থামিয়ে দেয়। বলল, না, মানে বলছিলাম কি, তুই কেন কষ্ট করে গিয়ে দিয়ে আসবি? তুই বরং এটা আমাকে দে, আমি দিব এসআইকে। তুমি শিওর দিতে পারবে? হ্যাঁ পারবো, তুই ভাবিস না। শায়লা আপা বড় ভাইয়ের রুমে আছে, তুই যা ওখানে, আমি একটু আসছি। বলে তিনি আরদিনের থেকে আংটিটা নিয়ে বেরিয়ে যান। আরদিনও কেন যে বিনা বাক্য দিয়ে দিল, তাকে রইল মামার যাওয়ার পানে। মিনহাজুল শেখ যখন সদর দরজা পেরিয়ে আরদিনের চক্ষু আড়াল হয়, তখন সে সিয়ামকে ফোন করে কিছু একটা বলে ফোন রেখে দেয়। ঠেটে ক্ষণে দেখা মিলে একটা টেডি স্মাইল। তাকে আর কিছুই করতে হবে না, যা করার মামাই সবটা করবে। এটা কি? আরে এটা যে আমার আংটি, তুমি কোথায় পেলে? দেখো কাণ্ড, আংটি তোমার কাছে আর আমি পুরো বাসায় খুঁজে খুঁজে অস্থির। তা তুমি কোথায় পেলে এটা? তুমি আমার মেয়েকে কেন মারলে? না তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে, না আমার মেয়ের। আমার মেয়ে তো তোমাকে ভালো করে জানতেও না, তাহলে কেন এমন করলে? অথচ কাল এমনভাবে ছিলে যেন কিছুই হয়নি। আমার একটা মাত্র মেয়ে, তুমি ওর সাথে কেন এমন করলে? আমার বাঁচার এই একটাই সম্বল ছিল, সেটাও তুমি কেড়ে নিলে। কেন কেন? রিল্যাক্স পার্টনার, উত্তেজনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি তো তোমার মেয়েকে কেড়ে নিয়েছি, আর তুমি তো ছাড়ো, সেদিকে না যাই। তুমি যেমন তোমার মেয়েকে ভালোবাসো, ঠিক আছে, আমিও তেমনি আমার মেয়েকে ভালোবাসি। বলতে পারো তোমার থেকে একটু বেশি ভালোবাসি। এতক্ষণ যাবৎ হাসি হাসি মুখে কথাগুলো বললেও সাদমান হক হঠাৎই রাগে ক্রোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুহূর্তে হিংস্র হায়নার মতো গর্জে ওঠেন। তোমার মেয়ের সাহস হয় কিভাবে আমার মেয়েকে ধাক্কা মারার? হ্যাঁ, কি ভেবেছ আমি সত্যিটা জানতে পারবো না? বোকা তোমার মেয়ে। আমার চোখে ধুলো দেওয়া এতটাই সহজ? আমি বেঁচে থাকতে আমার কলিজে হাত দেবে, তার সেই হাত আস্ত রাখার মানুষ আমি সাদমান হক নই। আমার মেয়ের জন্য হিংস্র হতে আমি দ্বিধাবোধ করব না। যাই হোক, কষ্ট পেও না। শুনেছো তো, 1 সপ্তাহের ডেলিভারি কালকেই করতে হবে। যে তারিখ ঠিক করা হয়েছিল সেদিন সম্ভব নয়। উপর মহল থেকে আদেশ নির্দিষ্ট সময়ের আগে মাল ডেলিভারি করতে হবে, না হয় সব কিছু শেষ হয়ে যাবে। আর্মিরা খবর পেয়ে গিয়েছে। যে করে হোক কালকের মাঝে করতে হবে। রাগারাগি না করে পার্টনার, শান্তি মনে বাসায় যাও। কালকের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। বলে সাদমান হক বিদায় দিয়ে ফিরে যাচ্ছিলেন। কিছু একটা বলা হয়নি, মনে পড়তে পুনরায় ফিরে আসলেন। মিনহাজুল শেখের সামনে দাঁড়িয়ে বললেন, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি পার্টনার। তোমার ভাগ্নে, আমার কলেজের টুকরো মেয়ের স্বামী ওরফে মেহরাব আরদিন একজন আর্মির মেজর, জানো তো? মিনহাজুল শেখ মেয়ের শেষ পরিণতি চিন্তা করে এতক্ষণ যাবৎ যে কষ্টটা পাচ্ছিলেন, সাদমান হকের এক বাক্যে সেই কষ্ট যেন কি কর্তব্য বিমূঢ় রূপ ধারণ করল। বিস্ময় তাকিয়ে রইলেন। ওনার এমন তাকানো দেখে সাদমান হক একটা হাসি দিলেন। বললেন, ও, তুমি জানতে না বুঝি? অবশ্য মুখ দিয়ে বোঝা যাচ্ছে জানতে না, কিন্তু আমি যে শুরু থেকে জানতাম। এখন নিশ্চয়ই ভাবছো সব জেনে কেন আভাকে ওর সাথে বিয়ে দিয়েছি, তাই তো? মিনহাজুল শেখ কথা বলাই ভুলে গেলেন। ওনাকে কোনো রাও করতে না দেখে সাদমান হক বললেন, এই কাহিনী অন্য একদিন বলবো, আজ আসি। আমার মেয়েটা আমার জন্য অপেক্ষাকৃত।
অনন্তর একটা হাসি দিয়ে চলে গেল। ভাবলেশীন চোখে মিনহাজুর শেখ তাকিয়ে রইলেন সেদিকে। পৃথিবীতে অজস্র ধারার ক্লেশ দান রয়েছে, তার মধ্যে ভালোবাসা নামক নিপীড়ন অত্যন্ত ভয়ঙ্কর আর বেদনাদায়ক। এর বিরুদ্ধে না কিছু করা যায়, নাই বা কিছু বলার থাকে, স্রেফ নীরবে বরদাস্ত করতে হয়। ভালোবাসা নামক অদৃশ্য বিষপান একবার যে করেছে তার মৃত্যু অনিবার্য। সদ্য স্নাত ভেজা চুলে টপটপ পানিতে ভিজে যাওয়া আধ ভেজা নীল ব্লাউজ, অঙ্গে নীল পাড়ের হলুদ সিল্ক শাড়ি পরিহিত শ্যামাঙ্গিনী হৃদহরণীকে অবলোকন করা মাত্রই আকস্মিক আরদিন তার মুখের ভাষা হারিয়ে ফেলে। কি আবেদনময়ী লাগছে তার শ্যামময়ীকে। সকাল সকাল এমন মোহনীয় দৃশ্যে ঘোর লেগে যায় আরদিন। বিছানা ছেড়ে নিঃশব্দে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়তমার স্ত্রীর দিকে। আভা তখন ব্যস্ত তার টানা টানা হরিণী চোখে কাজল রেখা টানতে। দৈবাত আরদিনের অপ্রত্যাশিত আলিঙ্গন অনুভবে কাজল পরিহিত অবস্থায় সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে উঠে তার। হৃৎপিণ্ড যেন ধরাস ধরাস করছে। অ্যাড্রেনালিনের শিরশিরানি শিরায় শিরায় শিহরণ ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি লোমকূপ খাড়া, প্রতিটা রক্তকণিকা নেচে চলেছে ছন্দের তালে তালে। নাক কান দিয়ে ভুস ভুসে ধোঁয়া বেরোচ্ছে। লজ্জারাঙা আভরণ পড়তে কপোলদয় লাল টসটসে রূপ নিয়েছে। ওষ্ঠদয় ক্রমাগত কম্পিত হচ্ছে। আরদিন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আভার লজ্জায় রাঙা মুখপানে। সদ্য স্নাত মুখে তখনও 2-3 ফোঁটা জলবিন্দু ভোরের শিশিরের ন্যায় জলজল করছিল। কপালে লেপ্টে রয়েছে একগুচ্ছ ভেজা চুলের রাশি। সব মিলে ক্ষণে ক্ষণে ঘোরের গহি নিয়ে প্রবেশ করছে সে। বেশি আকৃষ্ট করছে আভার পাতলা গোলাপি অধৈর্যগণ। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে আস্তে ধীরে নিজের ওষ্ঠদর ডুবিয়ে দেয় প্রিয়তমার অধরার ভাঁজে। 1 পলক, 2 পলক, 3 পলক। কিছু মুহূর্ত অতিবাহিত হতে আরদিন ছেড়ে দিল। আভা বোবা বনে তাকিয়ে রইল। মস্তিষ্কের নিয়রণগুলো আঁকেজো হয়ে পড়েছে কি? এমাত্র যেটা হলো তা সত্যি ছিল? না গম্ভীর মুখে একরোখা কঠোর আর আনরোমান্টিক মেজর তাকে চুমু খেয়েছে? এও সম্ভব? নলার থেকে নেত্র যুগল 2 কপোলদয় যার ছোঁয়া ছিল আজ তা ঠোঁট অব্দি পৌঁছেছে, নাকি আগেও এমন হয়েছে? লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেলল আভা। এতদিনের আনরোমান্টিক মেজর কি তাহলে রোমান্টিক হয়ে গিয়েছে? আরেকটা লাগবে? কিছু কর্ণপাত হতে ছানা বড়া চোখে আভা আর দিনের দিকে তাকায়। মানে কি? তুমি চাইলে আজ কিছু হতে পারে, কি বলো? আপনি ঠিক আছেন তো? বা হাতে মাথা চুলকানো বাহানাই বলল, একদম না। সাত সকালে এমন রূপ দেখালে কেউ ঠিক থাকতে পারে? আমিও ঠিক নেই, একদমই নেই। আমায় ঠিক করে দাও বউ। কেমন রূপে? খারাপ লাগছে আমায়? সেটা সুন্দর হয়নি? আমি কি পাল্টে ফেলবো? দাঁড়ান, পাল্টে আসছি। আভা বসা থেকে উঠে যাচ্ছিল আরদিন মা হাতটা ধরে আভাকে তার কোলে বসিয়ে দেন। 2 হাতে জড়িয়ে ধরে বলল, তুমি খুব বোকা। কেউ একজন বলে আমি নাকি আনরোম্যান্টিক, কিচ্ছু বুঝি না, অথচ সেই কেউ একজনই বুঝতে পারলো না আমার কথার মানে, অনুভব করলো না কেন তাকে 3য় চুমু দিলাম। কি কপাল তোর আরদিন। 3য় চুমু মানে কি? আগেও দিয়েছেন? দিয়েছিলাম। মিশনে যাওয়ার আগের রাতে কেউ একজন ঘুমের ঘরে কিছু অনুভব করেছিল কি? মনেও তো হচ্ছে করেছিল। আবার কিছু একটা মনে পড়ছে এহেন ভঙ্গিতে বলল, তার মানে সেদিন আপনি জেগেছিলেন আর আমাকে? কথাটা বলতে নিজের ঠোঁটের হাত বুলাই আভা। কি খারাপ আপনি? ঘুমের মাঝে? আর দ্বিতীয়টা? হসপিটালের বেডে। কি নির্লিপ্ত জবাব। হঠাৎ হারদিনের মাথায় দুষ্টু মিষ্টি কিছু দোলা দিতে বলল। উপস, ভুল হয়েছে, 4র্থ হবে। কি 4র্থ? আমি ভাবছি আজই প্রথম, 4র্থটা কবে? আভা কেমন ক্ষিপ্ত হতে দেখে আরদিন একটা টিভির স্মাইল দিল। ওটা শব্দে বলা যাবে না, আর একটু কাছে আসো, কানে কানে বলছি। আভা মুখ এগিয়ে কান পাততে যাবে, কৌশলে আরদিন আবারও প্রিয়তমার ঠোঁটের ভাঁজে তার ঠোঁট মিলিয়ে দেয়। অপ্রস্তুত আভা। তার বোঝা উচিত ছিল মানুষটা খুবই চালাক আর দুরন্ত। সে কেন এটা ভুলে গেল ভাবতে মনে মনে নিজেকে সখানিক ছড় মারতে ভুলল না। আভাকে ছেড়ে দিয়ে আরদিন মুখে উচ্চারণ করল, 4র্থটা টান। মুখের বলার থেকে প্র্যাকটিক্যালি দেওয়া ভালো না? যাই বলো, তোমাকে আজ দারুণ লাগছে। আম বিং কন্ট্রোললেস। কাপা কাপা গলায় একরাশ লজ্জা মিশ্রিত সুরে পেছনের মানুষটার উদ্দেশ্য উচ্চারিত করল, আমাকে ছেড়ে দিন মেজর সাহেব, দোহাই মেজর সাহেব, এই মরণবান হতে আমার মুক্ত করুন। মরে যাচ্ছি আমি, হৃৎপিণ্ড ধকধকানি আরো সহ্য হচ্ছে না আমার। নিরাত বা ওরা চলে আসবে তো, ছাড়েন না প্লিজ। আভার করুণ কণ্ঠের আহাজারিতে মানুষটার হয়তো কিছুটা করুণা হলো। বুঝতে পেরে হাতের বাঁধন মুক্ত করে দিল। মুক্তির ফাঁদ পেতে এক দৌড়ে আভা পগার পার। তাকে আর পায় কে? আজ যা হলো সারাদিন আর দিনের সামনে যেতেও ভয় পাবে। আনরোমান্টিক মানুষগুলোর হঠাৎ হঠাৎ রোমান্টিকতায় অপর পাশের ব্যক্তিটার জীবন নাশ করতে বাধ্য।
তারা কেন বোঝে না তাদের এহেন আকস্মিক ভালোবাসার ভার বইতে বেশ শিমশিম খেতে হয় অপর পাশের ব্যক্তিকে। আভাকে পালিয়ে যেতে দেখে আরদিন হেসে উঠল। আমার লজ্জাবতী বউটা। যাই, ফ্রেশ হয়ে আসি, সিয়ামকে ফোন করি। কাল থেকে ছেলে কেমন লাপাত্তা, পাঠিয়েছিলাম মামাকে ফলো করতে, এখনও কোনো আপডেট জানালো না। এমন তো আগে হয়নি। এদিকে মেসেজ করে রেখেছে আন্টি অসুস্থ, অনেকদিন যাবত দেখা হয় না আন্টির সাথে। ভাবছি আজ একটু দেখে আসবো। মা, বাবা আসবে কখন? তোর বাবা কোথায় একটা গিয়েছে, বললো এসে পড়বে তাড়াতাড়ি। চিন্তা করিস না, হয়তো ইম্পর্টেন্ট কাজ পড়েছে, তুই বস। আর দিন কখন আসবে? আরদিনের কথা শুনতে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তে আভার ঠান্ডা কপোলদয় আবারও উষ্ণ হয়ে উঠল। টেবিলের অপর প্রান্ত থেকে আপায়ের এমন লজ্জায় রাঙা মুখ দেখে নীরা টেবিলের নিচে গিয়ে নিধিরকে খোঁচা মারে। নিধির তখন আপন মনে পরোটা খাচ্ছিল। নীরা খোঁচা পেতে আউচ বলে জেজে ওঠে। এতে নীরার কপালে হাত। নাতাশা হক আভা তাকিয়েছে নিধিরের দিকে। আভা জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে নিধি, নিজেকে ধাতস্থ করে বলে, না না, কিচ্ছু হবে না ভাবি আপু। মশা, হ্যাঁ মশা কামড় দিয়েছে। তুমি আবার খাও। ওই দেখো ভাইয়া এসে গেছে। ভাইয়া আসো, বসো, আন্টির হাতের পরোটা খেয়ে দেখো, খুব মজা। বলতে বলতে আবারও পরোটায় কামড় বসায় নিধি। খুব সন্তর্পণে নীরাকে এক দফা শাসাতে ভোলেনি সে। এমন বোকামি কেউ করে? যদি ধরা পড়ে যেত, রোমান্সের 14টা বেজে যেত। কপাল ভালো কেউ দেখেনি। অথচ নিধির জানে না আদতে সে বাঁচতে পারেনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরোটা সময় ছোট ভাইয়ের গতিবিধি লক্ষ্য করেছে আরতি। পাশে নীরা বসে আছে, নিশ্চয়ই দুটো মিলে কিছু করেছে, না হয় নিধির এমন আচরণ করতো না। এদিকে আভা প্লেটের দিকে তাকিয়ে পরোটা ছিঁড়ছে, যেন এই মুহূর্তে পরোটা ছিঁড়া ছাড়া আর কোনো কাজ নেই। এটুকুতে মেয়েটার এই হাল, এর থেকে বেশি কিছু হলে কি করবে? মনে হয় রুম থেকেই বের হবে না। হ্যাঁ, কপাল, কেমন লজ্জাবতী বউ জুটলো আমার কপালে। আরদিন টেবিলে বসে নিধিরকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। প্রত্যুত্তরে নিধির জানায় কাজ ছিল বিধায় বাবা আজ তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে। দু ভাইয়ের কথার মাঝে বেশ তাড়াহুড়ো বাসায় প্রবেশ করেন সাদমান হক। উনার ডান হাতের কবজিতে লেগে আছে রক্ত। আরদিন কিছু একটা খুঁজতেই পেছনের মুখ ফিরিয়েছিল। হঠাৎ তার চোখ যায় শ্বশুরের ডান হাতের কবজিতে। রক্ত দেখে ভ্রু কুচকিয়ে যায় তার। কেউ যেন না দেখেন তাই প্রথমে সাদমান হক বেসিনে হাত ধুয়ে ফেলেন। আরদিন পুরোটা সময় তাকিয়ে রইল সেদিকে। সাদমান হক হাত ধুয়ে টিফু দিয়ে খুব ভালোভাবে হাতটা মুছে না। আরদিনের মনে তখন হাজারো প্রশ্নে ঘুরপাক। শ্বশুর টেবিলে বসতে দেখে আরদিন প্রশ্নটা করেই ফেলল, বাবা আপনার হাতে কি হয়েছে? আরদিনের প্রশ্নে কিছুটা হকচকিয়ে উঠলেন সাদমান হক। এই ছেলের চোখ না বাজ পাখির দৃষ্টি, কিছুটাই রায় না। আমতা আমতা সুরে বললেন, কোথায় আরদিন? কিছু হয়নি তো? কি হবে? শ্বশুরের চোখের দিকে তাকিয়ে আরদিন পুনরায় বলল, সেটা আমার প্রশ্ন বাবা, কি হয়েছে? আপনার ডান হাতটা দেখাবেন? কিছুটা ইতস্তত বোধ করে উনার দুহাত টেবিলের উপর রাখলেন। আরদিন দেখতে পেল উনার ডান হাতে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে রক্ত আসলো কোথা থেকে? সে স্পষ্ট রক্ত দেখেছে তাহলে। ঘটনাক্রমে বাঁ হাতের বন্ধু আঙ্গুলে পরিচিত কিছু একটা দেখা মাত্র আরদিন বেশ চমকে। এটা বাবার কাছে কেন? এটা তো কিছু একটা মনে পড়তেই। বাবা যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। সাদমান হক হেসে বললেন, তুমি প্রশ্ন করবে আর আমি কিছু মনে করবো, এটা সম্ভব? কিছু মনে করবো না, তুমি বলো কি জানতে চাও। আপনার পারফিউমের স্মেলটা খুব সুন্দর। কোন ব্র্যান্ডের একটু বলবেন? আমি ইউজ করতে চাচ্ছিলাম। খুব সুগন্ধ, তাই না আভা? আভা পরোটা খাচ্ছিল। আরদিনের ডাকে ফিরে তাকায় আর বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার পারফিউমের স্মেলটা খুব মিষ্টি। মেয়ে এবং মেয়ের জামাই কথা শুনে সাদমান হক উচ্চস্বরে হেসে ফেললেন। বললেন, এটা জানার জন্য এভাবে বলতে হয়? তোমাকে কিনতে হবে না, আমি তোমাকে কিছু পারফিউম গিফট করব শ্বশুরের তরফ থেকে, সাথে আভার মার জন্য কিছু পাঠাবো। তা পাঠাতে পারবেন বাবা, সমস্যা নেই, কিন্তু নামটা যে জানা হলো না। নামটা কি বাবা? স্মেলে বলে দিচ্ছে খুব দামি হবে, তাই না? তা তো অবশ্যই। এটা ভার্সেস ইরোজ ইডিবি পারফিউম, ব্র্যান্ড অফ লন্ডন। ও ভেরি এক্সপেন্সিভ। ধন্যবাদ। আচ্ছা আপনারা কন্টিনিউ করুন, আমি একটু আসছি, অফিস যেতে হবে। অন্যের ওষুধ খেয়ে নিও, নিজের খেয়াল রেখো। মা, আবার দিকে খেয়াল রাখবেন। নিধির ভার্সিটিতে যা। নিধি, ভার্সিটি যাস, আমি আসছি, রাতে দেখা হবে। একদমে কথাগুলো বলে আরদিন বিদায় নিয়ে চলে যায়। সাদমান হক মেয়ে জামাই যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তিনি খুব ভালো করে জানেন আরদিন এখন কোথায় যাবে। মনে মনে আরদিনকে বেশ কয়েকবার সরি জানালেন তিনি। এছাড়া আর কোনো রাস্তা ছিল না আরদিন। সরি বাবা, আভাকে যেমন ভালোবাসি তেমনি তোমাকেও আমি খুব ভালোবাসি। তোমার কিছু হলে আমার মেয়েটা বেঁচে থাকতে পারবে না। ওকে বাঁচাতে, আমার নিজেকে রক্ষা করতে, নিজের দলকে বিপদ মুক্ত রাখতে মাঝে মাঝে না চাইতেও আমাকে খারাপ কিছু করতে হয়। ছেলেটাকে না পাঠালেও পারতে। যাই হোক, যা হয়েছে হয়ে গিয়েছে।
আটকানোর সাথে নেই কারো। এক মনে বাক্যগুলো আউড়িয়ে তিনি খাবারে মনোযোগ দিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? শুনেছি আপনি অসুস্থ। প্রশ্নটা করতে করতে সিয়ামের মায়ের শিয়রের পাশে বসলো আরদিন। বহুদিন পর আরদিনের দেখা পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। শোয়া থেকে উঠে বসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরদিন বাবা যে হঠাৎ কি মনে করে? এই বুড়িটার কথা অবশেষে মনে পড়লো বুঝি? হাসলো আরদিন। কি যে বলেন আন্টি, আমি সবসময় আপনাকে স্মরণে রাখি, সিয়াম সেটা জানে। তা অবশ্য। তুমি বসো, আমি তোমার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। বসা থেকে উঠবেন আরদিন থামিয়ে দিল। ব্যস্ত হবেন না আন্টি, কোনো কিছুর প্রয়োজন নেই। কেমন আছেন বলেননি কিন্তু। দুষ্টু ছেলে, আসার সঙ্গে সঙ্গেই দুষ্টুমি শুরু। আগের চাইতে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাবা, বলতে পারো অনেকটা সুস্থ আমি। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। কিন্তু আন্টি, সিয়াম যে কাল টেক্সট করলো আপনি অসুস্থ, ও কোথায় দেখছে না তো? আড়ষ্ট কণ্ঠে। কি বলছো বাবা? সিয়াম যে তোমাদের বাসায় কাল আমাকে টেক্সট দিয়ে জানালো মা ভাবি অসুস্থ, তাই স্যার আজ রাতটা থেকে যেতে বলেছেন। কাল একবার ডিউটি সেরে রাতে বাসায় ফিরবো, তুমি চিন্তা করো না। অবাকই হলো আরদিন। সিয়াম আপনাকে কথা বলেছে? দাঁড়াও বলে তিনি বালিশের পাশ থেকে ফোনটা বের করে মেসেজটা দেখালেন। আরদিন নিজেও তার ফোনটা বের করে সিয়ামের প্রেরিত মেসেজটা দেখলো। সময় সন্ধ্যে 7:35। আরদিনকে মেসেজ করেছে 7:36 তার মাকে। 1 মিনিটের ব্যবধানে দুটো টেক্সট দিয়ে সিয়াম লাপাত্তা। আমাকে আন্টিকে দুজনে একসঙ্গে মিথ্যে বলো সিয়াম, মনে মনে ভাবলো আরদিন। কিছু মনে পড়তে ও শিট ড্যাম ইট, আমার আগে কেন মনে হয়নি মামা কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বার্থে রক্ষাতে যা ইচ্ছে করতে পারেন। বাই চান্স উনি বুঝে ফেলেছেন সিয়াম তাকে ফলো করেছে। সিয়াম ঠিক আছে তো? হে আল্লাহ, ছেলেটাকে সম্পূর্ণ সুস্থ এবং অক্ষত রাখুন। গণ্ডস্থল পর্যন্ত কথাগুলো ঘুরপাক খেলে জিহে বাগায় আনা সম্ভব হলো না। সিয়ামের মা তখন ছেলের চিন্তায় উদ্বিগ্ন। ওনাকে উদ্বিগ্ন হতে দেখে আরদিন খুব শান্ত সুরে একটা মিথ্যে বলে দিল। বলল, ও সরি আন্টি, মনে ছিল না। সিয়াম আমাদের বাসায় ছিল। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি একটা কাজে পাঠিয়েছি সিয়ামকে। কাজের জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি ভাবলাম আপনাকে একবার দেখে যাই। আচ্ছা আন্টি, আজকে আমি আসি, অন্য একদিন সিয়ামের সঙ্গে আবার আসবো। কিন্তু বাবা, আজকে সময় নেই আন্টি, অনেক কাজ বাকি। আমি চললাম, আপনি নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা বাবা, আবার এসো। আল্লাহ হাফেজ। সিয়ামের আম্মুকে বিদায় দিয়ে জিপে বসে আরদিনের মনে অজানা এক আশঙ্কা দেখা দিল। সিয়াম ঠিক আছে তো? দ্রুত পকেট হতে নিজের ফোন বের করে কন্ট্রোল রুমে ফোন করে আরদিন। ফোন রিসিভ হতে আরদিন সিয়ামের নাম্বারটা পাঠিয়ে সেটার লোকেশন ট্র্যাক করতে বলে। যত দ্রুত সম্ভব লোকেশন পাঠাতে আদেশও করে। 5 মিনিট পর লোকেশন পেতে আরদিন জিপ স্টার্ট দেয়। শেষ লোকেশন রসুলপুর রেল রাস্তার সেই পুরনো গোরস্থান প্রদর্শিত করছে। কিন্তু সিয়াম সেখানে কেন যাবে আরদিন তো ভেবে পাচ্ছে না। 7 ঘন্টা সময় লাগলো গোরস্থানে পৌঁছতে। জিপ থেকে নেমে আরদিন পুরোটা গোরস্থান চেক করতে আরম্ভ করলো। দিনের স্পষ্ট আলো সত্ত্বেও পুরো গোরস্থান তুমড়ি আঁধারে চেয়ে আছে। নীরব আর গা ছমছমে ভাব বিরাজিত। সেদিকে ধ্যান না দিয়ে আরদিন ক্রমশ এগিয়ে যায়। গোরস্থানের প্রবেশ পথ হতে 10 মিনিট হাঁটতে সিয়ামের বাইকটা একটা ঝোপের আড়াল হতে উদ্ধার করে সে। ব্যাগটাকে বের করে দেখলেও তাতে রক্ত লেগে আছে। রক্তটা শুকিয়ে গেছে বুঝতে পেরে আরদিনের ভেতরটি একটু নড়ে চড়ে ওঠে। ফোনকে শান্ত রেখে সামনের দিকে এগিয়ে যায়। নিজের ফোন হতে সিয়ামের ফোনে অনবরত কল করতে থাকে ফোনটা খুঁজে পাওয়ার আশায়। ফোনটা পেয়েও যায়। গোরস্থানটা বেশ পুরনো, সেই সাথে বেশ বিস্তৃত আর প্রস্থ। 1 ঘন্টা যাবৎ ঘুরিয়েও আরদিন সিয়ামের কোনো হদিশ পায়। অফিসে ফিরে যাওয়ার মনস্থির করে। যা করার অফিসে গিয়ে করতে হবে। অফিসে ফোন করে বাইকটা নেওয়ার ব্যবস্থা করে। অতঃপর সে জিপে উঠে বসে। জিপটা দৃষ্টি সীমানার অতিবাহিত হতেই গাছের পেছন থেকে একটা লোক বেরিয়ে এসে কাউকে ফোন করে জানায়, স্যার উনি একটু আগে চলে গিয়েছেন, যাওয়ার আগে ফোনটা নিয়ে গেছেন আর কাউকে ফোন করে বাইকটা নিয়ে যেতে আদেশ করেছেন। বাইকটা কি রেখে দিব নাকি সরিয়ে ফেলবো স্যার? ওপাশ হতে কিছু শুনতেই লোকটা পুনরায় বলে, ওকে স্যার, আমি চলে যাচ্ছি। এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের ছায়াকেও নয়। আপনজনের বিশ্বাসঘাতকতা নিজের অস্তিত্ব দাঁড়িয়ে দিতে যথেষ্ট। বিশ্বাস এমন একটি বস্তু, কারো উপর হতে একবার উঠে গেলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা কষ্টদায়ক। আপনজনের বিশ্বাসঘাতকতা হচ্ছে মৃত্যুই শ্রেয়। দ্বিপ্রহর কেটে গধূলি লগ্ন আসন। পশ্চিমা পাথারের বিভাব সুর লাল রক্তিম আভায় আচ্ছাদিত পুরো নভমণ্ডল। পাখিরা ফিরছে তাদের নীড়ে। পয়সিন্নিকে নিয়ে পথে ঘাটের ধুলো উড়িয়ে রাখাল ছুটছে তার বাসস্থানে। একটু পর সন্ধ্যা ঘনিয়ে আসবে।
হার্দিক কিঞ্চিত সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। সন্ধ্যার সময়টা বৃদ্ধ বয়সী দাদুরা ভিড় জমে চায়ের স্টলে। আড্ডা মাস্তিতে পরিবেশটা তখন হয়ে ওঠে জমজমাট। কোলাহলময় শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নিরিবিলি একটা গ্রাম, মনোহরপুর। গ্রামটিতে জনবসতি কম বলা চলে। ছায়া শীতল পথ, বন, জলরাশি, পাখির কলতান, জায়গাটিতে পা দেওয়া মাত্র মন ভালো হয়ে যাবে যে কারো। ব্যস্ত শহরের ভিড় ঠেলে একটু শান্তির আশায় নিজেদের একটু একান্ত সময় দেওয়ার ভাবনায় নীরা এসেছে সেই গ্রামে। পথের ধারে ডুবার পাড়ে নিধিরের কাঁধে মাথা রেখে বসে আছে নীরা। এক মনে তাকিয়ে আছে লাল অন্তরিক্ষের পানে। নিধির কথা বলছে নীরাও এসে সব শ্রবণ করছে। দুজন মানবী ব্যস্ত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। অপরদিকে একজন মানবী অস্থির তার প্রিয়র কথা ভেবে। দুদিন হতে চলল ভীত লোকটার কোনো খোঁজ খবর নেই। না ফোন, না কথা, নাই বা হয়েছে দেখা সাক্ষাৎ। এভাবে থাকা সম্ভব? কোথাও যাওয়ার হলে কিছু তো বলে যেতে পারত বা টেক্সট করতে পারত, কোনোটাই করে। ফোন করলে অপর পাশ হতে বিচ্ছিরি এক বাক্য শুনতে হচ্ছে। আপনি বুঝতে পারছে না কি করবে। আর দিনকে ফোন করে জিজ্ঞেস করেও করা হচ্ছে না। যদি কিছু মনে করে জিজু সেই ভাবলেন। সিয়ামের খোঁজে আর দিন যেন পাগল প্রায়। কাল হতে সিয়ামের ফোন বন্ধ। ব্যাপারটি তখন সে আমলে নেয়নি, কিন্তু আজ চোখের পলকে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। বাইকে যে শুকনো রক্ত পাওয়া গিয়েছে সিয়ামের ব্লাড গ্রুপের সাথে মিলে, ও পজিটিভ। খবরটা পাওয়ার পরপরই আর দিন এক মুহূর্ত ব্যয় না করে তার মামার বাসায় ছোটে। সেথায় যেতে জানতে পারে মিনহাজুল শেখ বাসায় নেই। তিনি তখন ব্যস্ত পার্টির কাছে। ক্ষমতার লোভ মানুষের মনুষ্যত্বকে পছন্দ ধরে। ক্ষমতার লোভে মানুষ নিজের রক্তকে খুন করতে কুণ্ঠিত বোধ করছে না। যার ক্ষমতা বেশি তার আধিপত্য বেশি। এখনো মেয়ের কোনখানি হয়নি, অথচ লোকটা পার্টির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জনসেবার নামে হাজারো মানুষের জীবন নিয়ে ছিনমিনি খেলছে। আর দিন তার মামার অফিস আসে। দৈবাত আর দিনের আগমনে মিনহাজুল শেখ ভয় পেয়ে যান। যখন থেকে সাদমান হকের মুখে আর দিনের আসল পরিচয় জানতে পেরেছেন, সে থেকে তিনি বেশ আতঙ্কে আছেন। আর দিন যদি 4 বছর আগের ঘটনা জানতে পারে, ওনার কি হবে? সে ভেবে ওনার সর্বাঙ্গ দিয়ে কুলকুলিয়ে ঘর্মস্ত্র ঝরছে। নিজের আতঙ্কিত চেহারা লুকিয়ে ভালো থাকার মন প্রাণ চেষ্টা করছে। আর দিনকে দেখে বললেন, আরে আর দিন, তুই হঠাৎ আমার অফিসে, কিছু বলবি? আর দিন তখন ক্ষিপ্ত। সে সত্ত্বেও নিজেকে সংযত রেখে মামাকে জিজ্ঞেস করে, মামা, সিয়াম কোথায়? আর দিনের রক্তাভ বদন অবলোকন হতে তিনি বুঝতে পারেন ব্যাপারটি সিরিয়াস। তাই কোনো মিথ্যে না বলে সরাসরি বলে, সিয়াম নামে আমি কাউকে চিনি না আন্টি। আর এই সিয়ামই বা কি? আমি কিভাবে জানবো সে কোথায়? মামার জবাবে আর দিন কিছুক্ষণ তাকিয়ে থাকে। যতটুকু বুঝতে পারছে মামা মিথ্যে বলছেন। মানুষ যখন মিথ্যে বলে তার চেহারাতে তার স্পষ্ট ঝলক থাকে। হয় সে চোখে চোখ রেখে কথা বলতে ইতস্তত বোধ করে, অথবা কথা বলার সময় আমতা করে, যার কোনোটাই মিনহাজুল শেখের চোখে মুখে বা কথায় ধরা পড়ে না। তারপরে আর দিন খুঁটিয়ে ওনাকে প্রশ্ন করে, মামা, তুমি সত্যি সিয়ামকে চিনো না? আমি ওকে কাল তোমার পিছু পিছু পাঠিয়েছিলাম। তারপর থেকে ছেলেটারই খোঁজ। মিথ্যে বলো না। আমার পিছু পিছু মানে? আমার পিছু তুই লোক লাগিয়েছিস তো কেন? তুই কি আমায় সন্দেহ করছিস আদিন? সেসব কিছুই না মামা, জাস্ট এমনি। এখন বলো। বিশ্বাস কর আদিন, আমি কিছুই জানি না। আমার পিছু আমি কাউকে যেতে দেখিনি। দেখলে হয়তো কিছু বলার ট্রাই করতাম। মামার কথা শুনে আর দিন তার ফোন থেকে সিয়ামের একটা ফটো দেখিয়ে বলে, এ হচ্ছে সিয়াম, যাকে কাল তোমার পিছু পাঠিয়েছিলাম। এবার চিনতে পারছো? না আদিন, আমি ওকে কখনো দেখিনি, সত্যিই দেখিনি। মিনহাজুল শেখের কথা শুনে আন্টিম বেশ হতাশ হয়। বেখেয়ালি হাঁটতে গিয়ে তার হাত থেকে জিপের চাবিটা নিচে পড়ে যায়। চাবিটা উঠাতে নিচে বসে আন্টি। সে ফাঁকে টেবিলের নিচে ছোট্ট একটা মাইক্রোফোন লাগিয়ে দেয়। চাবি হাতে নিচে হতে উঠে হতাশ মনে আর দিন অফিস থেকে বেরিয়ে আসে। আর দিন বেরিয়ে তার জিপে বসে পড়ে, কিন্তু তখনও গাড়ির ইঞ্জিন চালিত হয়নি। কিছু একটা জানার আশায় অপেক্ষার প্রহর গুনছে সে। এদিকে আর দিন বেরিয়ে যেতে মিনহাজুল শেখ কাউকে ফোন করে। ওপাশ হতে ফোন রিসিভ করতেই তিনি জিজ্ঞেস করেন, কাল আমরা যখন কথা বলছিলাম তখন কাউকে আমাদের ফলো করতে দেখেছো? ওপাশ হতে কিছু শুনতে তিনি হাঁকিয়ে ওঠেন, কি? অপরদিকে আর দিন তখন কানে দুটো লাগিয়ে বসেছিল এই সময়টার অপেক্ষায়। মামাকে চেঁচাতে শুনে আর দিন বসা থেকে কিছুটা নড়ে চড়ে বসে, সবটা শোনার অপেক্ষায়। মিনহাজুল শেখ তখন ক্রোধের অনলে টকবক করছিল। সীমাহীন রাগ নিয়ে অপর পাশের ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বললেন,
এবার কিন্তু 8 দিন বেশি বেশি করছে। ওকে থামাও, না হয় অঘটন ঘটে যাবে, আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। তুমি কিভাবে জানলে আমাদের কেউ ফলো করেছিল আর 8 দিন তাকে পাঠিয়েছিল? তার মানে সিয়াম এখন তোমার কাছে আছে? মেরে ফেলেছো? বাঁচিয়ে রেখে লাভ কি? সিয়াম ছেলেটা যখন সব জেনেই গিয়েছে, ওকে মেরে দিন। তাহলে 8 দিন আমাদের টিকিটির নাগালও পাবে না। তোমার যেমন ইচ্ছে, তবে আমি বলছি বাঁচিয়ে না রেখে মেরে ফেলো, সব শেষ। আমি বুঝতে পারছি না এত দলের কি লাভ, উল্টো ক্ষতির সম্ভাবনা বেশি। আচ্ছা রাখছি। ব্লুটুথ কানে ফার্স্ট লাস্ট সবটাই শুনেছে। আর সিয়াম বেঁচে আছে শুনে কিছুটা স্বস্তির প্রগাঢ়ে দম ফেলে। সিয়ামকে বাঁচিয়ে রাখা পেছনে তাদের উদ্দেশ্যে রয়েছে, কিন্তু কি সেটা? আর সিয়াম কার জিম্মিতে রয়েছে? প্রশ্নের ভিড়ে তার মাথা তালগোল পাকিয়ে যাচ্ছে। মোনার মৃত্যুর কেসটা ধরে দিনকে দিন রহস্য বেরিয়ে চলেছে, না জানিয়ে শেষ কোথায়। কোলাহল নয়, তাকে অফিসে গিয়ে নিরিবিলি কিছু ভাবতে হবে। টিপ স্টার্ট দিয়ে আর দিন তার অফিসে রওনা হয়। হ্যালো, আজ রাতেই মাল ডেলিভারি ব্যবস্থা করো। হঠাৎ করে কিভাবে সবকিছু করবো বস? সময় লাগবে, এখন রাত 8টা বাজতে চলেছে। এর মাঝে বুঝতে পারছো না শরীর, কাজটা আজই হওয়া চাই। 8 দিন তার সঙ্গে খোঁজার কাজে ব্যস্ত, এটাই সুযোগ। যা করার আজই করতে হবে, প্রয়োজনে বেশি লোক লাগাও, তাও কাজটা আজই হওয়া চাই। কিন্তু বস, এই মুহূর্তে এত লোক জোগাড় করা সম্ভব নয়। আচ্ছা, আমি আপনাকে আপডেট জানাচ্ছি। বস, মিনাজ সাহেব কি থাকছে আমাদের সাথে? আমি জানি তোমাদের সামনে হলো সম্পর্ক, কিন্তু আজ তা অফ রাখবে। সুযোগ বারবার আসে না শরীফ, উপমহলের সব কথা শুনতে আমার বাধ্য। তাই যা করার করবে। আমি আসতে পারি, আবার না, শিওর নেই, তবে কাজ যেন হয়। আচ্ছা বস। শরীফের সাথে কথাগুলো বলে সাদমান হক অতিরিক্ত টেনশনে বেখিয়ালি বশত ওনার ফোনটা একটা ড্রামের উপর রেখে দেন। অতঃপর উনি এগিয়ে যান সিয়ামের দিকে। সিয়ামকে সাদমান হকই বেঁধে রেখেছে, সেটাও ওনাদের বাসার স্টোর রুমে। নাতাশা হক, নীরা, তুবা, মীরা সকলেই আভার শ্বশুর বাড়িতে। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি সিয়ামকে সকলের চোখের সামনে রেখেছেন, খুবই হুঁশিয়ারির সাথে। সিয়াম আর দিনের এতটা কাছে, অথচ ধরা ছোঁয়ার বাইরে। আর দিন স্থান চেনে, কিন্তু কল্পনায় ভাবতে পারছে না সিয়াম তারই শ্বশুর বাড়িতে রয়েছে। জানবে কিভাবে? সে যে জানে না এত কিছু। আর দিন ততটুকুই জানবে যতটুকু তিনি জানাবেন আরদিনকে। ফ্ল্যাশব্যাক। রসুলপুর রেল রাস্তার গোরস্থানের মধ্যখানে একটা পুরনো ঘর রয়েছে। বেশ পুরনো বিধায় সেখানকার লোকজন মনে করেন ঘরটাতে ভূত প্রেতের আনাগোনা রয়েছে। দিনের আলোয় যে স্থান অন্ধকারাচ্ছন্ন থাকে, কোনো কাকপক্ষীর বাস নেই, এতটা নির্জন, খুব সাহসী মানুষও ভয় সিটিয়ে যাবে। আর এমনই স্থান বা ঘর সন্ত্রাসবাদের জন্য একদম উপযুক্ত। আর দিনের অর্ডার পেয়ে সিয়াম মিনহাজুল শেখকে ফলো করতে করতে সেই স্থানে এসে পৌঁছে। মিনহাজুল শেখ যখন ঘরটাতে প্রবেশ করেন, তখন ওনার পিছু পিছু সিয়ামও প্রবেশ করেন। স্পষ্ট আলোতে সে কারো অবয়ব দেখতে পেয়েছিল, যিনি সামনের দিক থেকে মুখ করে তাকিয়ে রয়েছে। সে এক কোণে লুকিয়ে পড়ে। মিনহাজুল শেখও অবয়বটার সব কথাই শুনে সে। কথা শেষ হতে অবয়বটা যখন বেরিয়ে আসার উদ্বেগ হয়, তার আগে সিয়াম ঘর থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য গাছের আড়ালে লুকিয়ে অবয়বটার চেহারা দেখবে, কিন্তু সালমান হক পুনরায় ফিরে গিয়েছিল মিনহাজুল শেখের আর দিনের আসল পরিচয়টা জানাতে। অবয়বটা বের হতে দেরি হচ্ছে দেখে সিয়াম গাছের আড়াল হতে বেরিয়ে সামনের দিকে এগোতে সালমান হকের মুখোমুখি হয়। দুজন দুজনকে দেখে স্তম্ভিত হয়ে যায়। সিয়াম কিছু বলার আগে পেছন থেকে কেউ ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে। আচমকা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। লোকটা ছিল সালমান হকের লোক। গোরস্থান পাহারার নামে যত সব অবৈধ অনৈতিক কাজ সম্পাদিত হয় এই গোরস্থানে। অচেতন সিয়ামকে সালমান হক নিজের বাসায় নিয়ে আসেন। সে থেকে সিয়াম সালমান হকের জিম্মি। দেখো সিয়াম, তোমরা এমনিতেই আমাদের শত্রু, দলের জন্য রিস্কি। তুমি আমার সবকিছু জেনে গিয়েছো, যা তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, তাই তোমাকে ছাড়তে পারছি না। আরো কিছু কথা বলে তিনি দ্বার বন্ধ করে চলে যান। সিয়ামের পুরো শরীর জখমি। আজ সকালে সালমান হক তাকে ভীষণ মেরেছে। তারই রক্ত লেগেছিল সালমান হকের ডান হাতের কবজিতে, যেটা আর দিন দেখেছিল। সালমান হক চলে যেতে সিয়াম চেয়ারে বাঁধা অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটা সম্ভব ফোনটা কাছে আনার চেষ্টা করেছে। সালমান হক যখন কথা বলে ফোনটা ভুলবশত ড্রামের উপর রেখে যায়, সেটা সিয়ামের নজরে পড়ে। মনস্থির করে যেভাবে হোক তাকে হাতে নিতে হবে এবং যেভাবেই হোক স্যারকে আজ রাতের কথাটি জানাতে হবে। যে কোনো উপায় তাদের ডেলিভারি কাজটা আটকাতে হবে।
ফোন হতেই তার দূরত্ব ছিল 10 হাতের ব্যবধান। আর্মি ট্রেনিং চলাকালীন প্রতিটা সোলজারকে বিভিন্ন কলাকৌশল শেখানো হয়, শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচানোর প্রক্রিয়া অবগত থাকে। তেমনি সিয়ামও বেশ কিছু কলাকৌশল আয়ত্ত করেছিল, তাই চেয়ারে বাঁধা অবস্থায় আঘাতে সমস্যা না হলেও শরীরের জখমই হওয়ায় তার কষ্ট হচ্ছিল। বেশ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে অবশেষে ড্রামের কাছে পৌঁছাতে সক্ষম হয়। চেয়ার সহ উঠে পেছন হতে বাঁধা হস্তে ড্রাম থেকে ফোনটা হাতে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। ঘাড় বেঁকিয়ে ফোনের দিকে দৃষ্টিপাত করে ফোনের দিকে দৃষ্টিপাত করে ডান হাতে স্ক্রিনে টাচ করতে ভাগ্য ভালো থাকায় ফোনটা আনলক হয়ে যায়। সাদমান হকের ফোনে কোনো লক দেওয়া ছিল না। আনলক করে সামনের দিকে ঘুরে আরদিনের নাম্বারে কল করে সে। অফিসে মুনা মার্ডারের দিন থেকে সিয়াম গুম হওয়ার অবধি যা যা হয়েছে বা ঘটেছে সবকিছু একসাথে হিসেব মেলানোর প্রয়াস করছিল আরদিন। মুনার হঠাৎ খুন হওয়া, মুনার কাপড়ে তাঁরই শ্বশুরের পারফিউমের স্মেল পাওয়া, মুনার ঘরের আলমারির কোণা থেকে পাথরের স্বর্ণের আংটি পাওয়া, সেই আংটি মিনহাজুল শেখকে দেখাতে তাকে বিস্মিত হতে দেখা, সিয়ামের দুটো টেক্সট করে হঠাৎ উধাও হয়ে যাওয়া, তার শ্বশুরের হাতের কবজিতে রক্ত দেখা অথচ ওনার হাতে কোনো ক্ষতস্থান ছিল না, মুনার ঘর থেকে পাওয়া সেই আংটি পুনরায় তার শ্বশুরের হাতে অবলোকন হওয়া, সিয়ামের এমন উধাও হওয়া, কারোর ট্র্যাপ, সবকিছু যেন একই সূত্রে গাঁথা। ঘুরে ফিরে সবকিছুর একটাই মানে দাঁড়াচ্ছে, সবকিছুর পেছনে তার শ্বশুরের হাত রয়েছে। হতে পারে মুনার খুন, সিয়ামের গুম দুটোই তিনি আর মিনহাজুল মিলে করেছেন। এ পর্যন্ত যা যা এভিডেন্স পাওয়া গিয়েছে সবগুলো ইঙ্গিত করছে তার শ্বশুর আর তার মামার দিকে। কিন্তু মামাই বা কেন তার নিজের মেয়েকে খুন করবে? আর বাবার এসবের পেছনে কেনই বা জড়িত হবে? সবকিছু দেখেও তার চিন্তা ভাবনা কেমন এলোমেলো আর ছন্ন ছাড়া লাগছে। বারবার মনের কোণে জানান দিচ্ছে বাবা কোনো সাধারণ লোক নন, তিনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন আমাদের সকলের থেকে। কিন্তু কি? আরদিন চিন্তায় মগ্ন, তার ফোন বাজছে, সেদিকে খেয়াল নেই। হঠাৎ কিছু শব্দ শুনতে আরদিন ভাবনা হতে বেরিয়ে আসে, দেখে টেবিলের উপর তার ফোনটা জ্বলছে। কেউ ফোন করেছে ভেবে চেক করতে দেখে বাবা নামটা স্ক্রিনে ভেসে উঠছে। ফোনটা রিসিভ হতেই সিয়াম একটা স্বস্তির দাম ফেলে। আরদিন ফোন কানে হ্যালো বাবা বলে। তার প্রত্যুত্তরে সিয়াম স্যার শব্দটি উচ্চারিত করার মাঝে হঠাৎ ফোনটি কেটে যায়। আকস্মিক সিয়ামের কণ্ঠ শুনতে পেয়ে আরদিন বিচলিত হয়ে ওঠে। বারবার হ্যালো সিয়াম 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 টু ওপাশ হতে কোনো রকম সারা শব্দ না পেয়ে ফোন নামাতে বুঝতে পারে ফোনটা কেটে গিয়েছে। আরদিন পুনরায় কল করে, কিন্তু কলটা কেউই রিসিভ করে না। এভাবে বেশ কয়েকবার ফোন করে আরদিন। সপ্তম বারের ফোনটা রিসিভ হতে আরদিন হ্যালো বলার আগে সাদমান হক বলে, সরি আরদিন, আসলে আমার অফিসের স্যারকে কল করতে গিয়ে তোমাকে ভুলে কল করে ফেলেছিলাম, কিছু মনে করো না বাবা। সমস্যা নেই বাবা, ঠিক আছে, কিন্তু বাবা আপনার গলাটা কিছুটা সিয়ামের মতো লাগছে। আর কিছু বলার আগে সাদমান হক কথা কাটানোর জন্য বলে, তেমন কিছু নয় আরদিন, ঠান্ডা লেগে গলাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই ভুল শুনেছ। আচ্ছা এখন রাখছি, বাসায় আসলে কথা হবে, তাড়াতাড়ি বাসায় আসো, আবার বসে আছে তো তোমার অপেক্ষায়। রাখছি বাবা। জি আচ্ছা বাবা। ফোন কেটে সাদমান হক কিছুটা শান্ত হন, একটুর জন্য বেঁচে গিয়েছেন তিনি। আর যদি সময় মতো না আসতেন তাহলে, কথাটা মনে পড়তে তিনি রাগে সিয়ামকে বেশ কয়েকটা থাপ্পড় লাগান। বলেন, ইউ ব্লাডি ফুল, একটুর জন্য আমার সাজানো গোছানো প্ল্যান নিমিশে এলোমেলো করে দিতি। এত মলম চেয়ারে বেঁধে রাখলাম, তাও তো দেশ কমেনি। হ্যাঁ তোকে তো। দরজায় দাঁড়ানো কিছু লোককে ডেকে সিয়ামকে নিয়ে যেতে বলেন তাদের আস্তানায়। আরদিনের কোনো ভরসা নেই, সে যা ইচ্ছে করতে পারে, তাই আগে আগে সিয়ামকে সরিয়ে ফেলার ব্যবস্থা করে নেন। সিয়াম তার পুরো শরীরের জখমের থেকে বেশি পীড়া দিচ্ছে তার ব্যর্থতা। সফলতার দাঁড়ে পৌঁছে ব্যর্থতা স্বীকার করতে হয়েছে ভাবতে তার কষ্ট লাগছে। আরদিন সিয়ামের কণ্ঠ খুব ভালো করে চেনে, সে কখনো ভুল শুনতে পারে না, তাই শিওর হতে আভাকে ফোন করে সাদমান হক কোথায় আছেন তা জানার চেষ্টা করে। আভা জানায় তার বাবা তাদের বাসায় গিয়েছে কোনো এক কাজে। খবরটা পেতে আরদিন বেরিয়ে পড়ে আভাদের বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সিয়ামকে বাঁচানোর জন্য আদৌ কোনো সূত্র পাবে কি আরদিন? পারবে তো আজ রাতে হওয়া দেশীয় অস্ত্র পাচারের চক্রটিকে থামাতে? সাদমান হকের আসল মুখোশ উন্মোচন হবে কি? আফি, যদি কখনো তোমাকে কোনো কিছু না জানিয়ে হুট করে হারিয়ে যায়, আমার অভাব অনুভব করবে? সুযোগের অভাবে তোমাকে না বলা অবক্ত কথাটি ব্যক্ত করার পূর্বে যদি দূরে কোথাও হারিয়ে যায়, আমাকে ক্ষমা করতে পারবে? আমার মতো অনিশ্চিত মানুষটার সাথে তোমার উজ্জ্বল ভবিষ্যতের গাড়ছড়া বাঁধতে পারবে? এমনও দিন আসবে তোমার সাথে আমার দিনের পর দিন কথা হবে না,
দেখা সাক্ষাৎ হবে না। তুমি দরখাস্ত করতে পারবে। অসুস্থ মা ব্যতীত আমার বাবা ভাই বোন বলতে কেউই নেই, একমাত্র আমি। আবেগের বশে এখন হ্যাঁ বলে পরে প্রস্তাবে এমনটা যদি ধারণা থাকে, নির্দ্বিধায় আমাকে ছেড়ে যেতে পারো। আমি কোনো কষ্ট পাবো না। আর যদি সব কিছু মেনে নিতে পারো, তাহলে আমার হাত তোমার পানে সর্বদা বাড়ানো থাকবে, ইচ্ছা হলে ধরতে পারো। সম্পূর্ণ কথাটা বলে থামল সিয়াম। আফি পুরোটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সৌডল প্রেমিক পুরুষটার দিকে। কে বলেছে মানুষটা ভীতু? সে যে কঠোর সত্তার অধিপতি। কঠোর না হলে এত কঠিন কঠিন কথাগুলো এত সহজে সে বলতে পারত। তার কষ্ট হয়নি? বুকটা মৃদু কম্পিত হয়নি? হয়তো হয়নি, তাই তো অতি সহজে মুক্তি কথাগুলো বলে দিল। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। কারণ মানুষটা নয়, আমি যে তাকে প্রথম ভালোবাসি বলেছিলাম, তারই সুযোগ নিচ্ছে। কেন সে মায়া ভরা দৃষ্টিতে একটু তাকাচ্ছে না আমার দিকে? আমার যে কষ্ট হচ্ছে তার চোখে পড়ছে না? তাকে দেখেও অন্ধত্বের নিখুঁত অভিনয় করছে। আফি কিচ্ছু না বলে সিয়ামকে তীব্রভাবে আলিঙ্গন করে। সেদিন আফির জড়িয়ে ধরায় সিয়াম তার জবাব পেয়ে গিয়েছিল। ভালোবেসে প্রিয়সীকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছিল। যে জায়গাটা তার প্রিয়তমার জন্য অতি সযত্নে তোলা রেখেছিল, সেই জায়গায় আফির নাম লিখে দিয়েছিল।